নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আর এই ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ প্রশ্নগুলো আপনাদের থেকেই পেয়েছি। যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আর দেরি করব না, তাহলে চলুন শুরু করা যাক। আমাকে প্রথম প্রশ্নটি যিনি করেছেন তিনি হচ্ছেন পল্লব সরকার। উনি বলছেন যে অ্যানসেল যে রেজিস্টারটা রয়েছে ANSEL, মানে অ্যানালগ সিলেকশন যেটাকে বলে, এর একটা এক্সপ্লেনেশন দরকার। মানে উনি বুঝতে পারছেন না অ্যানসেলটা কি কাজে লাগে। তো আর ওনার এডিসি রিলেটেড কোনো প্রশ্ন ছিল। তো আমি তুমি করেই বলছি আর তোমাকে ভাই বলছি। তুমি আমাকে একটা মেসেজ করেছিলে যেখানে এডিসি রিলেটেড কিছু তোমার প্রশ্ন ছিল। তোমাকে একটা জিনিস বলে দিই যে এডিকন 0 আর এডিকন 1 সেটা পিক মাইক্রোকন্ট্রোলারে কিভাবে কাজ করে আর কিভাবে প্রোগ্রাম করা হয় এ নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানিয়েছি। তোমরা উপরের আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারো। সেখানে এডিসি নিয়ে অনেকটা মানে ডিসকাস করা হয়েছে। ভিডিওটার লেংথও অনেকটা, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর জানোই লেংথটা একটু বেশি হয়। তাও তোমাকে ইন শর্ট অ্যানসেলের ব্যাপারটা আমি বলে দিই যে অ্যানসেল এমন একটা রেজিস্টার, আর তুমি যে পার্টিকুলার আইসিটার কথা বলছো পিক 16F676, এই আইসিতে অ্যানসেলে যে 8টা বিট আছে সেটা দিয়ে অ্যানসেলের যে 8টা পিন আছে সেটাকে কন্ট্রোল করা যায়। সেগুলো ওই 0 হলে ডিজিটাল, 1 হলে অ্যানালগ, এরকম কিছু ব্যাপার থাকবে। সেটা তুমি পিক 676-এর ডেটা শিটে দেখে নিতে পারবে যে অ্যানসেলে 0 দিলে ডিজিটাল হয়, 1 দিলে অ্যানালগ হয়। আর তার যদি 676-এর যদি পিন নাম্বারটা দেখো, মানে পিন ডায়াগ্রামটা যদি দেখো, তাহলে দেখবে এখানে AN দিয়ে অনেকগুলো পিন আছে। তো তুমি যদি ওই অ্যানালগ পিনগুলোকে অ্যাক্সেস করতে চাও, তোমাকে অ্যানসেলটাকে 1 করতে হবে। মানে এখানে হচ্ছে যে বিটগুলো রয়েছে, মানে অ্যানসেলের ANSEL 0, এই বিটটা হচ্ছে AN0-কে সিলেক্ট করবার জন্য। সিমিলারলি AN1টা ওই অ্যানসেল 1 দিয়ে সিলেক্ট হয়। এইরকম গ্র্যাজুয়ালি AN7 অবধি আছে। আর তোমার কাছে অ্যানসেলের ওই রেজিস্টারে অ্যানসেল 7th বিটটাও আছে। তো প্রত্যেকটা বিট দিয়ে তুমি প্রত্যেকটা পিনকে কন্ট্রোল করতে পারো। আর একবার বলছি, 0 মানে ডিজিটাল আর 1 মানে অ্যানালগ। তাও সেটা একটু কনফার্ম করে নেবে, কারণ আমি সেই ডেটা শিটটা দেখিনি। আমি অন্য আইসিতে প্রোগ্রাম করার সময় অ্যানসেলের প্রবলেমটা দেখেছিলাম, তো সেখানে এইটা সেট করতে হতো। তাই ডেটা শিটে একবার দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তুমি ওটার উপরে কাজ করতে পারো। মোটমাট ওই AN পিনগুলো অ্যানালগ পিন হবে না ডিজিটাল, সেটা সিলেক্ট করা যায় এই অ্যানসেল রেজিস্টার দিয়ে। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আমাকে দ্বিতীয় প্রশ্নটি করেছেন দীপ্ত শিকদার। ইনি বলছেন, ইনি অনেকগুলো প্রশ্ন করেছেন, তো সেগুলোর উপরে অলরেডি ভিডিও রয়েছে, আর সেগুলো একটু আপনাকে খুঁজে নিতে হবে। হাউ টু রিড ডেটা শিট, মানে ডেটা শিটটা কী করে পড়তে হবে, তো সেটার জন্য আমি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে কোনো মাইক্রো কন্ট্রোলারের ডেটা শিট পড়তে পারবে। তো চলো দেখে নিই কী করে ডেটা শিটটা পড়তে হয়। যে কোনো ধরনের ডেটা শিট শুরু করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। তো আমার এই সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা পিক 16F877 এর ডেটা শিট। তো আমি এটা খুলেছি ফক্সিট রিডারে। তোমরা যদি অ্যাডোবি বা অন্য কোনো কিছু ইউজ করতে পারো। তো তার মধ্যে তোমাকে এই বুকমার্ক সেকশনটা আনতে হবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু দেওয়া রয়েছে এই টপিকসগুলো। ধরো এখানে দেখতেই পাচ্ছ পিন ডায়াগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু। তো এবার আইসির যদি আমি কোন পিনে কি কি আছে সেই জিনিসটা জানতে চাই, তাহলে আমি সোজা এই পিন ডায়াগ্রামে যাব। এবার এই পিন ডায়াগ্রামটায় যখন আমি এসছি, তখন ওই পিন ডায়াগ্রামটাতে আমাকে প্রশ্ন করেছিলে যে PWM পিন কি করে চিনবো। তো সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই দেওয়া আছে এই পিন ডায়াগ্রামের মধ্যে। তো PWM এখানে কোথায় আছে? PWM যদি পার্টিকুলার পিক মাইক্রো কন্ট্রোলারের কথা বলি, পিক মাইক্রো কন্ট্রোলারে PWM এর একটা আলাদা মডিউল রয়েছে। তো সেই মডিউলটা কোথায় পাওয়া যায়? সেই মডিউলটা পাওয়া যায় এই ক্যাপচার কম্পেয়ার PWM এর মধ্যে। ক্যাপচার কম্পেয়ার PWM এই মডিউলটা, যেটাকে ইন শর্ট বলে CCP।
তো যদি ভালো করে দেখো তাহলে দেখবে CCP1 মানে 13 নম্বর পিন, এটা হচ্ছে ক্যাপচার কম্পেয়ার PWM এর সাথে রিলেটেড, তার মানে PWM এর এটা একটা পিন হতে পারে। আবার CCP2 হয়তো ক্যাপচার কম্পেয়ার PWM এর দুটো ইউনিট রয়েছে, তাই দুটো পিন রয়েছে। তো এইভাবে PWM এর পিন চেনা যায়। বা যদি তুমি AVR মাইক্রো কন্ট্রোলার ইউজ করো তাতেও দেখবে টাইমারের সাথে রিলেটেড যে পিনগুলো আছে সেগুলো হচ্ছে PWM পিন, কারণ ওখানে PWM গুলো টাইমার ড্রিভেন। তাই সেই টাইমারের পিনগুলো তোমাকে খুঁজতে হবে যে টাইমারের আউটপুট পিন কি। তো এভাবে PWM এর পিন চেক করা যায়। আর একটা জিনিস দেখাচ্ছি যে যদি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে যাও, তো এখানে পুরো ডেসক্রিপশনটা রয়েছে। এটা এইরকমভাবে পড়ে নেক্সট পেজে যেতে হয়। এভাবে নর্মালি পেপার পড়া হয়, রিসার্চ পেপার। তো এই যে A2Dর যখন এই টপিকটার এই প্লাস সাইনটায় ক্লিক করলাম তখন সাব টপিকগুলো এলো। তো এখানে দেখো রেজিস্টারের ডাইরেক্ট ডিটেলস আছে, ADCON 0। তো এই ADCON 0 থেকে তুমি এখানে পুরো ডেসক্রিপশনটা পড়তে পারো। তুমি যদি এডিসি প্রোগ্রাম করতে চাও তো এইভাবে তুমি পুরো এডিসি টপিকটাকে পড়তে পারো 1 by 1। এখানে পুরো ব্লক ডায়াগ্রাম দিয়ে রয়েছে, এখান থেকে পড়া শুরু করবে, এইখানে সেন্টেন্স শেষ, আর তারপরে এখানে ক্যালকুলেশন, এরকম করে তোমাকে পড়তে হবে। এবার যদি তুমি টাইমার প্রোগ্রাম করতে চাও তাহলে সোজা টাইমারে চলে যাও। টাইমারে গিয়ে এরকম ক্লিক করলে তুমি এখানে টাইমারের প্রিস্কেলারের ব্যাপারে জানতে পারবে, তুমি টাইমারের ইন্টারাপ্টের ব্যাপারে জানতে পারবে, তুমি টাইমারটাকে তারপরে এখান থেকে পড়তে পারো। টাইমারের এখানে রেজিস্টারের ব্যাপারেও দেওয়া আছে, এই রেজিস্টারটার প্রত্যেকটা বিটের কি কি ফাংশনস রয়েছে সেই সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করা রয়েছে। এইভাবে ডেটা শিট তুমি পড়তে পারো। ডেটা শিটে এই যে পিক মাইক্রো কন্ট্রোলার যদি দেখা হয় তা দেখবে এটা একটা অর্ডারেই আছে। মানে প্রথমে মেমোরি অর্গানাইজেশন, ডিভাইস ওভারভিউ। এই মেমোরি অর্গানাইজেশনের মধ্যে থাকে হচ্ছে তোমার মেনলি ক্রিস্টাল অসিলেটরের সেগমেন্টটা, যে কত ফ্রিকোয়েন্সি হবে প্রসেসরের, বা কনফিগারেশনের বিটের ব্যাপারে মেমোরি অর্গানাইজেশনসে থাকে। তারপরে ডেটা EEPROM বা ফ্ল্যাশ প্রোগ্রাম মেমোরির ব্যাপারে থাকে। তারপরে ইনপুট আউটপুট পোর্টস, তারপরে টাইমার্স, দেখো 3টে টাইমার, তারপরে ক্যাপচার কম্পেয়ার PWM, তারপরে এই মাস্টার সিনক্রোনাস সিরিয়াল পোর্ট, তারপরে UARTর ব্যাপারে আছে, তারপরে এই এডিসির ব্যাপারে কম্পারেটর মডিউল। মানে প্রত্যেকটা সেকশন ওয়াইজ খুব সুন্দরভাবে এই ডকুমেন্টটা দেওয়া। তো এখান থেকে পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে। ইভেন এখানে প্যাকেজিং ইনফরমেশন থেকে শুরু করে কোন প্যাকেজের কি মানে, কোন দিক থেকে সমস্ত কিছু এখানে জানা যায়। আর প্রত্যেকটা ডেটা শিটের মধ্যে যে ডেটা শিটটার পরেও অনেকগুলো নাম্বারিং থাকে, সেই নাম্বারগুলোর মানে কি এখানে সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলে। আর তুমি DC-AC ক্যারেক্টারিস্টিক কার্ভও দেখতে পারবে। ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক মানে কত কারেন্ট নেবে, কিভাবে কারেন্ট কমানো যায়, কোন পরিস্থিতিতে কারেন্ট নেবে, সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশন সেটগুলো দেওয়া রয়েছে, যেখানে তোমার ডাইরেক্ট অ্যাসেম্বলি দিয়ে প্রোগ্রাম করতে পারবে। তো এই ডেটা শিটটা মোটামুটি একটা পার্টিকুলার মাইক্রো কন্ট্রোলারের বাইবেল। যদি ওই ডেটা শিটটা পুরোটা পড়ো তাহলে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে। আশা করি তোমাকে ওভারভিউ একটা দিতে পেরেছি ডেটা শিটের। এটা যে কোনো মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে ভ্যালিড। তুমি যে ম্যানুফ্যাকচারারের মাইক্রো কন্ট্রোলার ইউজ করছো তার ডেটা শিট সেই ম্যানুফ্যাকচারারের ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো। তো এইভাবেই ডেটা শিট পড়তে হয়। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি, কিছুটা হলেও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি আমি তার পরের প্রশ্নে। এই প্রশ্নটা আমাকে করেছেন বিপ্লব মণ্ডল। আমি তোমাকেও তুমি করে বলছি। তুমি একটা ভোল্টেজ মনিটর সিস্টেমের 4টে এডিসি ভ্যালুতে 4টে আউটপুট চাইছি, প্রোটিয়াসে ঠিক লেভেলে আউটপুট পাচ্ছি, বা প্র্যাকটিক্যালে 4টে লেভেলের এক্স্যাক্ট ভ্যালুতে আসছে না, কখনো আগে আবার কোনটায় পরে আউটপুট দিচ্ছে। তো এই যে প্রবলেমটা, যদিও আমি এই লেখা থেকে বুঝতে পারছি না যে প্রবলেমটা কি বা তোমার এক্স্যাক্ট কি প্রবলেম হচ্ছে, সেটা প্রোটিয়াসের সিমুলেশনের যদি ভিডিওটা থাকে তাহলে সেটা দেখলে আমি বুঝতে পারবো। আর কি চাইছো সেটা যদি ডিটেলে একটু এক্সপ্লেন করা যায় যে আমি এই জিনিসটা চাইছি, তাহলে উত্তর দিতে আমার সুবিধা হবে। তাও একটা জিনিস আমি বলে দিই যে প্রোটিয়াস এই যে সিমুলেশন সফটওয়্যারটা আমরা ইউজ করি, এখানে যখন আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি বা সেই ভোল্টেজটাকে মাইক্রো কন্ট্রোলার রিড করছে, এই রকম একটা এক্সপেরিমেন্ট যখন সিমুলেট করি, তখন জানবে
যে ভোল্টেজটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আইডিয়াল ভোল্টেজ, মানে সেই ভোল্টেজে কোনো ফ্লাকচুয়েশন হবে না। আমরা ডিসি একটা সোর্স থেকে দিই, তো যখন আমার চাই 1 ভোল্ট, আমরা 1 ভোল্ট মেনশন করলে ওখানে 1 ভোল্টই আসে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা করতে চাই তখন ওই 1 ভোল্টটাকে আমরা অ্যাকিউরেটলি অ্যাচিভ করতে পারি না। সেটা 0.999 হতে পারে, বা 0.995 হতে পারে, বা 0.9 হতে পারে। এবার সমস্যাটা তৈরি হয় যে যখন কোনো 10 বিটের মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা কাজ করছি, আমি এটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 10 বিটের মাইক্রোকন্ট্রোলারের মিনিমাম যে মেজারমেন্ট ভ্যালু সেটা প্রায় 5 মিলিভোল্ট থেকে 10 মিলিভোল্টের মধ্যে। এই জিনিসটাকে ও ধরে 1। তো এই জিনিসটাকে যদি ও 1 ধরে, তার মানে ও কতটুকু ফ্লাকচুয়েশন, মানে 1 ভোল্ট থেকে 0.995 হয়ে গেলেই ও সেটাকে 1 কমে গেল এরকম ধরতে পারে, বা 0.990 হয়ে গেলে ওটাকে 2 কমে গেল এরকম ধরতে পারে। তো এই যে ক্যালকুলেশনটা, এর বেসিসে তুমি কখনোই কোনো একটা থ্রেশোল্ড ভ্যালু তোমার প্রোগ্রামে ফিক্স করতে পারবে না। তুমি যদি দাও যে তোমার থ্রেশোল্ড ভ্যালু হচ্ছে 232, তো যখনই 232-র উপরে যাবে তখন একবার অন হয়ে গেল। আবার সিমিলারলি ভোল্টেজ তো ওরকমই রিড হচ্ছে 0.995 আর 0.990, তো হয়তো 232-র নিচে চলে এলো, অফ হয়ে গেল। তো এইসব অন অফ এই কন্ডিশনটা হতে পারে। আমি যদিও জানি না তোমার এক্স্যাক্ট কী প্রবলেম হচ্ছে, বাট এই থ্রেশোল্ডটাকে অন্য রকমভাবে করা হয়। এখানে আউটলায়ার্স রিজেক্ট করতে হয়, অনেক রকমের নয়েজ এলিমিনেশন টেকনিক্স রয়েছে, সেগুলো ফলো করে তোমাকে আউটপুটটাকে স্টেবল করতে হয়। সেগুলো মোরলেস তোমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বইয়ের মধ্যে এই জিনিসগুলো পাবে, যাতে আউটপুটটা আরও অনেক বেশি তুমি স্টেবল পাবে। আর এটার একটা রেঞ্জ নিয়ে নিলে ভালো হয়, সেই রেঞ্জের উপরই তোমাকে কাজটা করতে হবে। তবে মনে রাখবে যে রিয়েল লাইফে ভোল্টেজটা কিন্তু অ্যাকিউরেট 1 ভোল্ট তুমি কখনোই পাবে না, একটু আধটু ওপর নিচে হবে, কারণ আমরা যে ডিসি সাপ্লাইগুলো ইউজ করি সেগুলো আলটিমেটলি এসি থেকেই আসে, এসি থেকেই কোনো না কোনোভাবে কনভার্ট হয়ে আমরা ডিসিটাকে পাই। তো একটু রিপল থাকবে। কোনো পাওয়ার সাপ্লাই তোমাকে ফুল ক্লেম করতে পারবে না যে ও রিপল ফ্রি, ওর মধ্যে ডিসি ভ্যালু ফ্লাকচুয়েট হবে না, এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। তাই তোমার ভোল্টেজ আপ ডাউন করবে, ওদিকে তোমার থ্রেশোল্ডও আপ ডাউন করবে। তো সেটা তোমাকে বুঝে একটা রেঞ্জ দিয়ে তারপরে থ্রেশোল্ডটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা ছাড়া তুমি বিভিন্ন ডিএসপির টেকনিক আছে, সেইগুলো নিয়ে একটু পড়াশুনো করতে পারো, সেইগুলো থেকে অনেকটা নলেজ পাবে। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তুমি আরও অনেকগুলো প্রশ্ন করেছিলে, তার মধ্যে একটা এডিসিকে 8 বিট করা যায় নাকি। তোমাকে একটা জিনিস বলি, কোনো মাইক্রোকন্ট্রোলারের এডিসি যদি 10 বিট হয়ে থাকে আর সেই মাইক্রোকন্ট্রোলারের কাছে যদি কোনো সেটিং না থাকে সেটাকে 8 বিট করার, তাহলে কোনোদিনও 8 বিট হবে না। তুমি ম্যাক্সিমাম ভি রেফারেন্সটাকে চেঞ্জ করে তোমার রেঞ্জটাকে চেঞ্জ করতে পারো, মানে ভি রেফারেন্সে ভোল্টেজটাকে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট দিয়ে তুমি রেঞ্জটাকে চেঞ্জ করতে পারো। সেটাও আমি এডিসির যে ভিডিওটার কথা বলেছি তার মধ্যে এক্সপ্লেন করা রয়েছে, সেটা দেখতে পারো। সেখানে ডিটেল এডিকন 0, এডিকন 1 সমস্ত কি করে করতে হয় সেটা দেওয়া রয়েছে। এডিসি কি করে কাজ করে সেই সমস্ত জিনিসগুলোও বলা রয়েছে। এছাড়াও আরডুইনোর ভিডিও সিরিজে যে এডিসিটা ছিল, সেই এডিসির মানে ওই অ্যানালগ রিডের ওখানেও আমি অনেক কনসেপ্ট এক্সপ্লেন করেছি, সেই ভিডিওগুলো দেখতে পারো। আর এছাড়া যে কোনো মাইক্রোকন্ট্রোলারের এডিসি নিয়ে কাজ করতে পারো, প্রোভাইডেড তার ডেটা শিটটা তোমাকে পুরো পড়তে হবে। ডেটা শিটে যেই জায়গাটায় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের সেকশনটা থাকবে সেটাকে পুরো পড়তে হবে, রেজিস্টারগুলোকে পড়তে হবে, তাহলে তুমি যে কোনো মাইক্রোকন্ট্রোলারে ওটা প্রোগ্রাম করতে পারবে। তো আশা করি তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়েছো। আর এবার চলে আসি, একজন আমাকে প্রশ্ন করেছেন, ইনি ফেসবুকের গ্রুপে করেছেন, তুমি করে বলছি তোমার নামটা আমি পড়তে পারছি না, এটা অন্য ভাষায় লেখা আছে। তুমি জানতে চেয়েছিলে যে পিক মাইক্রোকন্ট্রোলারে এমপি ল্যাবে কোনো প্রোগ্রাম লক করার কিছু আছে নাকি। তো তোমাকে বলে দিই, যে কোনো পিক মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লক করার একটা ব্যাপার তো থাকেই। তো তুমি আমার পিক সিরিজটাকে যদি ফলো করে থাকো তাহলে দেখবে এখানে এমপি ল্যাবে যখন আমরা প্রোগ্রামটাকে সেট করছি, মানে স্টার্ট করছি, তখনই একটা অনেকগুলো কনফিগারেশন বিটস সিলেক্ট করতে হচ্ছে, যেগুলো বাই ডিফল্ট চলে আসছে। নিচের দিকে কনফিগারেশন বিটসগুলোকে এডিট করা যায়। তো তুমি একবার খুঁজবে ওই ভিডিওর মধ্যে, যেখানে কনফিগারেশন বিটসে আমি অসিলেটর এইগুলো সমস্ত সিলেক্ট করছি, সেই জায়গায় একটা কোড প্রোটেকশন বিট রয়েছে।
এই কোড প্রোটেকশন বিট দুটো আছে, একটা ডেটা কোড প্রোটেকশন আর একটা শুধু কোড প্রোটেকশন। এই কোড প্রোটেকশন বিটটা যতটা আমার মনে পড়ছে এটা অ্যাক্টিভ লো, মানে এটাকে যদি 0 করো তাহলে এটা এনেবল হয়ে যাবে, বাই ডিফল্ট বোধহয় 0 থাকে না। তো তুমি যদি 0 করে দাও তোমার কোডটা প্রোটেক্ট হয়ে যাবে আর তোমার এই আইসিটা কেউ পড়তে পারবে না। সে যদি এই কোডটাকে এনি হাউ পড়তে চায় বা কোনোভাবে এই প্রোটেকশনটাকে ভাঙে তাহলে তোমার কোডটা উড়ে যাবে। এই রকম জিনিসটা হচ্ছে কোড প্রোটেকশন। সিমিলারলি ডেটার কোড প্রোটেকশন হচ্ছে স্কোয়ার পিরমে যদি তুমি কোনো সেটিং রাখো যেখানে কোনো ভ্যালু ক্যালিব্রেশনের কোনো ভ্যালু যেটা দিয়ে তুমি ক্যালকুলেশন করছো, সেটার ক্ষেত্রেও এই সিমিলার কনসেপ্টটা অ্যাপ্লাই করে, যে সেটাকে যদি ভাঙার চেষ্টা করা হয় তাহলে ওই পুরো সেটিংটা উড়ে যাবে, তুমি ওই ডেটাটা পাবে না। তো যারা এই আইসি হ্যাক করতে চায় তাদের জন্য এটা এই জিনিসটা দেওয়া যাতে হ্যাকড না হয় বা কেউ চুরি না করতে পারে। তো কোড লকটা যে কোনো পিক মাইক্রো কন্ট্রোলারের কনফিগারেশন বিটসের মধ্যে একটা কোড প্রোটেকশন বিট আছে, ওটাকে প্রবাবলি বলে সিপি উপরে বার এরকম, তুমি একবার চেক করে নিও, তার ডেটা শিটে থাকবেই থাকবে। আচ্ছা, এবার একটা আমি জেনারেল প্রশ্নের উত্তর দিতে চাই। এই জিনিসটা আমাকে আমার একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম, উপরে আই বাটনে চেক করতে পারো, সেটা হচ্ছে হাউ টু সিলেক্ট ভোল্টেজ রেগুলেটর। সেটার অনেকটা ভিউজ হয়েছে এবং সেখানে আমাকে অনেকেই র্যান্ডাম প্রশ্নটা করে যে আমার কাছে এরকম 90 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে 12 ভোল্টের, আমি সেটাকে 1.5 ভোল্ট 6 অ্যাম্পিয়ারে করতে চাই। তো এই রকমের অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন। তো সেগুলোর আমি ঠিক করেছি যে একটা সঠিক জবাব দেব, একটা সঠিক এক্সপ্লেনেশন দেব, আর তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা তোমরা আরও যারা জানতে চাও এই ব্যাপারটা নিয়ে তাদেরকেও আমি ক্লিয়ার করে দিতে চাই যে দেখো, কারেন্টটাকে ওরকমভাবে রেগুলেট করা হয় না। আমি তোমাদের ভোল্টেজ রেগুলেটরের ব্যাপারে পড়িয়েছি, ওখানে কারেন্ট রেগুলেশনের কোনো ব্যাপার নেই। কারেন্ট ওরকম করে রেগুলেট করা যায় না, কারেন্টটাকে অন্য অনেক প্রসেস আছে যেইগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। আর কারেন্টটা পুরোটাই ডিপেন্ড করে তো লোডের উপরে। তুমি যে লোডটা কানেক্ট করছো সেই লোড কতটা ড্র করবে তার বেসিসে তো সোর্সের কারেন্ট আর সমস্ত ক্যালকুলেশন হবে। তো তাই যেই জিনিসটা জিজ্ঞেস করছো এটার মধ্যে থেকে কারেন্টটাকে তুমি যদি হাটিয়ে দাও, বা তোমার এরকম হতে পারে যে তোমার আউটপুটে কত কারেন্টের তুমি পাওয়ার সাপ্লাইটা চাইছো সেটা মেনশন করতে পারো, যে আমি একটা এরকম 15 ভোল্ট 6 অ্যাম্পিয়ার মানে টোটাল 90 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই চাইছি, মানে 6 অ্যাম্পিয়ার অবধি সে কারেন্ট সাপ্লাই করতে পারবে। এবার যদি আমি এমন কোনো লোড লাগাই যেটা 7 অ্যাম্পিয়ার ড্র করছে তাহলে সে সাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে ফিউজ কানেক্ট করে তোমার সার্কিটকে প্রোটেক্ট করতে হবে। তো এই কারেন্টের ব্যাপারটাকে যেহেতু এটা লোডের উপরে ডিপেন্ডেন্ট, তাই এটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকছে শুধু ভোল্টেজটা। তাই ভোল্টেজটা সে 12 ভোল্ট থেকে যদি তোমার দরকার যে তুমি 12 ভোল্ট থেকে 6 ভোল্ট করবে বা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করবে, সেক্ষেত্রে তো অনেক রেগুলেটর রয়েছে। কিন্তু তোমার যখন দরকার যে প্রচুর কারেন্ট সাপ্লাই করতে হবে, মানে এই 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার, তখন কিন্তু ভোল্টেজ রেগুলেটর ইউজ করাটা খুব একটা ভালো সলিউশন নয়। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বাক কনভার্টার ইউজ করতে পারো। এটা ডিসি টু ডিসি এক ধরনের কনভার্টার, যেটা পপুলার অনেক সার্কিটেই থাকে আর অনেক এফিশিয়েন্ট আর অনেক মানে খুব ভালোভাবে এটা ভোল্টেজ ড্রপ ডাউন করে, কারেন্টও সাপ্লাই দিতে পারে। মোস্টলি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ হয়, সমস্ত ধরনের ব্যাটারি স্কুটি বা অনেক গাড়িতেও ইউজ হয় এসব বাক কনভার্টার। তো এই ডিসি টু ডিসি কনভার্টার যে সার্কিটগুলো আছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট ওটা কেনার আগে তোমাকে এটা জেনে নিতে হবে যে তুমি কোন লেভেলের আউটপুট চাইছো, মানে তুমি কত থেকে কত ড্রপ করতে চাইছো, বা সেই বাক কনভার্টার ইনপুটে কত দিতে পারবো আউটপুটে কত দিতে পারবো, এই জিনিসগুলো জেনে তোমাকে ওরকম ডিসি টু ডিসি বাক কনভার্টার ইউজ করতে হবে। এগুলো মার্কেটে পাওয়া যায়, ছোট পিসিবি থেকে বড় পুরো কেসিং দেওয়া ডিসি টু ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। এটা ডিজাইন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার, প্রচুর ক্যালকুলেশনস ইনভলভড আছে এর মধ্যে। ফ্লাইব্যাক ট্রান্সফরমারও অনেক জায়গায় ইউজ হয়। তো এই জিনিসটা খুব মানে ইজি ব্যাপার নয়, এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে। যদি তোমার মনে হয় যে তোমার ইলেকট্রিক্যালের উপরে দক্ষতা রয়েছে, সেই নলেজগুলো রয়েছে, সেক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো। তবে এগুলোই
সিঙ্গেল 1-2 পিস গিয়ে আমি মার্কেটে স্পেয়ার পার্টস কিনবো আর সেটা চট করে পেয়ে যাবো, এই জিনিসটা একটু ডিফিকাল্ট আছে। তাই সেটা বেটার হচ্ছে তোমরা কিনে নিতে পারো। সেটা কোনো ভোল্টেজ রেগুলেটর দিয়ে করতে যেও না, কারণ ভোল্টেজ রেগুলেটর অত কারেন্ট সাপ্লাই দিতে পারে না। তোমার ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার অবধি তুমি ইউজ করতে পারো, কিন্তু তার বেশি করলে তোমার পিসিবির লিমিটেশনস আছে, অনেক অনেক ফ্যাক্টরস রয়েছে। তো সেই জিনিসগুলো না করে পুরো ডিসি টু ডিসি বাক কনভার্টার ইউজ করা ভালো। আশা করব যে যা যা আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্ন অনেক দিন আগেই আপনাদের কাছে চেয়েছিলাম, তো যা যা প্রশ্ন আমি পেয়েছি তার উত্তর দিতে পেরেছি, আর আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। অনেকে আমাকে বলেছে যে কিসের উপরে ভিডিও বানানো উচিত, এই সমস্ত নিয়ে অনেক রকমের রিকোয়েস্ট এসছে। তো আমি সকলকে বলতে চাই যে আমি ইউটিউব কমিউনিটিতে একটা রিকোয়েস্ট করেছিলাম যে কিসের উপরে সিরিজ দেখতে চান। সেক্ষেত্রে সব থেকে বেশি লোকের ভোট পেয়েছি আমি সি ল্যাঙ্গুয়েজে। তো কোনো ডিফিকাল্ট মাইক্রো কন্ট্রোলার বা যেখানে প্রোগ্রাম হেভি মাইক্রো কন্ট্রোলারের উপরে সিরিজ শুরু করার আগে আমার মনে হয় একটা সি ল্যাঙ্গুয়েজের উপরে রিফ্রেশার কোর্স করা উচিত, আর সেটা আমি খুব শিগগিরই শুরু করব, হয়তো 1-1.5 মাসের মধ্যেই আমি তার রেকর্ডিং বা শ্যুট করা শুরু করব। তো সেই সি এর যে সিরিজটা হবে সেটাই এখন আপকামিং সিরিজ হবে। তাই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। এখনকার মতো আপনাদের থেকে বিদায় নেব। টাটা, নমস্কার।